বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিতের চতুর্থ অধ্যায় ভাগ অধ্যায়ের পেজ নং 65 ও 66 এর নির্ণয় প্রশ্নগুলো আমরা সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে। তো 1 নাম্বার যে প্রশ্ন, সেখানে বলা আছে যে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। তো একের কয়েকটি প্রশ্ন দেওয়া আছে। 1 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে 100 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে। এখানে আমাদেরকে 4টা অপশন দেওয়া আছে। সঠিক উত্তর হবে গ। কিভাবে দেখো, প্রথমে আমাদের জানতে হবে যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত। আমরা জানি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 1-এর পরে 4টা শূন্য লিখলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়। এখন এই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে 100 দিয়ে ভাগ করতে হবে। তো সহজ নিয়ম হলো যে 100 দিয়ে আমরা যদি কোনো সংখ্যাকে ভাগ করি, তাহলে 100 দিয়ে ভাগ করলে ভাজ্যের ডান দিক থেকে দুটি শূন্য কমে যাবে। যেহেতু এখানে আমাদের 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1-এর পরে 4টা শূন্য, সেক্ষেত্রে যেহেতু এগুলো শূন্য, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, 100 দিয়ে ভাগ করার ক্ষেত্রে আমাদের যে ভাজ্য 10,000 আছে, এই 10,000-এর ডান দিক থেকে দুটি শূন্য কমে যাবে। ঠিক আছে, 100 দিয়ে ভাগ করলে যেহেতু 1-এর পরে 100-এর পরে 2টা শূন্য, সেক্ষেত্রে 2টা শূন্য কমে যাবে। তখন আমাদের উত্তর হবে হচ্ছে 100, অর্থাৎ সঠিক উত্তর গ নাম্বার। প্রশ্ন 2, 6573 ভাগ 100 ইকুয়াল কত। এই ভাগটিতে ভাগশেষ কত হবে। তো এক্ষেত্রে দেখেন আমাদেরকে 4টা অপশন দেওয়া আছে। তো দেখেন, 100 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করার একটি খুব সহজ টেকনিক আছে। 100-তে যেহেতু দুটি শূন্য আছে, তাই যে সংখ্যাকে ভাগ করেছি অর্থাৎ ভাজ্য, তার একদম ডান দিকের শেষ দুটি অঙ্কই হবে ভাগশেষ। তাহলে এখানে সংখ্যাটি হলো 6573, এর শেষ দুটি অঙ্ক হলো 73। তাই এক্ষেত্রে ভাগ না করেও আমরা বলতে পারি যে ভাগশেষ হবে 73 এবং ভাগফল হবে 65। তার মানে আমরা বলতে পারি যে সঠিক উত্তর ক নাম্বার 73। এরকম একটা নিয়ম আমরা অবশ্যই শিখেছি, সেই নিয়ম অনুযায়ী আমরা এটা বলতেই পারি। এখন যে 3 নাম্বার প্রশ্ন, এখানে বলা হচ্ছে একটি গাণিতিক সমস্যায় ভাজ্য ও ভাজক সমান হলে ভাগফল কত হবে। ঠিক আছে, ক নাম্বারে দেওয়া আছে 0, খ নাম্বারে 1, গ নাম্বারে 2, ঘ নাম্বারে 3। তো দেখেন, এক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে ভাজ্য মানে যাকে ভাগ করা হয়, আর ভাজক মানে যে সংখ্যাটা দিয়ে ভাগ করা হয়। ঠিক আছে, তো এখন যদি দুটিই সমান হয়, যেমন তোমার কাছে 5টি চকলেট আছে আর তোমরা 5 জন বন্ধু আছো, তাহলে প্রত্যেকে কয়টি করে পাবে। অবশ্যই একটি করে পাবে, অর্থাৎ 5কে 5 দিয়ে ভাগ করলে 1 হবে, 100-কে 100 দিয়ে ভাগ করলেও 1 হবে। তাই আমরা বলতে পারি ভাজ্য ও ভাজক সমান হলে ভাগফল সবসময় 1 হয়। তার মানে সঠিক উত্তর হবে খ নাম্বার 1। এখন যে 1-এর 4 নাম্বার প্রশ্নটি আছে, 665 ভাগ ফাঁকা ঘর ইকুয়াল 25, খালি ঘরে কোন সংখ্যাটি বসবে। এখানে আমাদেরকে ক, খ, গ, ঘ 4টি অপশন দেওয়া আছে। একটু লক্ষ্য করো, এখানে ভাজ্য দেওয়া আছে 625, ভাগফল দেওয়া আছে 25। ঠিক আছে, আমরা ভাজক বা খালি ঘর কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা জানি যে ভাজ্যকে ভাগফল দিয়ে ভাগ করলে ভাজক পাওয়া যায়, তাই আমরা যদি 625-কে 25 দিয়ে ভাগ করি তাহলে 25 পাই, কারণ 25-কে 25 দিয়ে গুণ করলে 625 হয়। তার মানে সঠিক উত্তর হবে ঘ নাম্বার। 5 নাম্বার, 1-এর যে 5 নাম্বার আছে, এখানে বলা হচ্ছে নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাগশেষ কত হয়। নিঃশেষে যখন বিভাজ্য তখন ভাগশেষ কত হয়। এখানে আমাদেরকে 4টা শূন্য দেওয়া আছে, 4টা অপশন দেওয়া আছে। তো দেখেন, নিঃশেষে বিভাজ্য কথাটির অর্থ হলো এমনভাবে ভাগ করা হয় যাতে কোনো অবশিষ্ট বা বাড়তি কিছু না থাকে। যখন কোনো সংখ্যাকে অন্য একটি সংখ্যা দিয়ে পুরোপুরি ভাগ করা যায় এবং শেষে কিছু অবশিষ্ট থাকে না, তখন ভাগশেষ সবসময় শূন্য
হয়। তার মানে সঠিক উত্তর হবে ঘ নাম্বার 0। এরপরে যে 1-6 নাম্বার প্রশ্নটি আছে এখানে বলা হচ্ছে ভাগফল 5 এবং ভাজক ভাগফলের 5 গুণ হলে ভাজ্য কত। এখানে আমাদেরকে 4টা অপশন দেওয়া আছে। তো দেখেন, তাহলে দেওয়া আছে ভাগফল 5, ভাজক হলো ভাগফলের 5 গুণ, তার মানে কত হবে 5 5 25। আর আমরা জানি যে ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল, যেহেতু এখানে ভাগশেষের কথা বলা নেই তাই এটি নিঃশেষে বিভাজ্য। সুতরাং ভাজ্য সমান কত হবে 25 গুণন 5, 5 25 125। সঠিক উত্তর হবে ঘ নাম্বার। একের যে 7 নাম্বার প্রশ্ন আছে 340-কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 17 হবে। তো এখানে আমাদেরকে ক খ গ ঘ 4টি অপশন দেওয়া আছে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে ভাজ্য হলো 340 এবং ভাগফল 17। আমাদের বের করতে হবে ভাজকটি কত। আগের অঙ্কটির মতো ভাজ্যকে ভাগফল দিয়ে ভাগ করলে আমরা উত্তর পেয়ে যাব। তার মানে 340-কে যদি আমরা 17 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাজ্য 340-এর ডান দিকে যেহেতু একটা শূন্য আছে, তো আমরা 34-কে যদি 17 দ্বারা ভাগ করি তাহলে 17 দুগুণ 34, তাহলে 2 হয় এবং আমাদের যে ভাগফলের শূন্যটি ছিল সেই শূন্যটি আমরা ভাগফলে বসাইতে পারি, তার মানে আমাদের 20 হয়। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক উত্তর হবে গ নাম্বার 20। 2 নাম্বার প্রশ্নে আমাদেরকে বলা হচ্ছে যে নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। 2-এর 1 নম্বরে বলা হচ্ছে ভাগশেষ না থাকলে ভাজ্য নির্ণয়ের সূত্রটি কি। তো দেখেন, যখন ভাগশেষ থাকে না অর্থাৎ একটি অঙ্কটি নিঃশেষে বিভাজ্য হয় তখন ভাজ্য বের করার সূত্রটি হলো ভাজ্য ইকুয়াল ভাজক গুণন ভাগফল। এরপরে যে 2 নম্বর প্রশ্ন, 240-কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 12 হবে। তো এখানে একটু লক্ষ্য করেন, 240 হলো ভাজ্য, 12 হলো ভাগফল, তাহলে আমাদের ভাজক বের করতে হবে। ঠিক আছে, তার মানে আমরা কি করতে পারি, ভাজ্যকে ভাগফল দিয়ে ভাগ করলেই ভাজক পাওয়া যায়। তাহলে 240-কে আমরা যদি 12 দিয়ে ভাগ করি তাহলে পাই 20, তার মানে সঠিক উত্তর হবে 20। এরপরে যে 3 নম্বর প্রশ্নটি আছে আমরা যদি একটু লক্ষ্য করি, 500 টাকার একটি নোট দিয়ে 25 টাকা মূল্যের কয়টি রং পেন্সিল কেনা যাবে। তো এখানে একটু লক্ষ্য করেন, এখানে বলা হচ্ছে যে 500 টাকা দিয়ে কয়টি পেন্সিল কেনা যাবে তা জানতে হলে মোট টাকাকে একটি পেন্সিলের দাম দিয়ে ভাগ করতে হবে। তো দেখেন, 500-কে যদি আমরা 25 দিয়ে ভাগ করি অর্থাৎ 500-র একটা শূন্য যদি আমরা বাদ দিই ডান দিকের একটা শূন্য, তাহলে 50। 50-কে 25 দ্বারা ভাগ করলে 2 এবং 500-র যে একটা শূন্য ছিল সেই শূন্যটা আমরা ভাগফলে বসে দিলেই আমাদের উত্তর হয়ে যাচ্ছে। তার মানে সুতরাং 20টি রং পেন্সিল কেনা যাবে। 4 নম্বর প্রশ্ন, 2-এর 4, একটি বাক্সে 20টি পেন্সিল থাকলে 400টি পেন্সিলের জন্য কয়টি বাক্স লাগবে। দেখেন, খুবই সহজ প্রশ্ন কিন্তু এগুলো। 400টি পেন্সিল রাখতে কয়টি বাক্স লাগবে তা বের করার জন্য মোট পেন্সিল সংখ্যাকে একটি বাক্সের ধারণ ক্ষমতা দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তো দেখেন 400-কে যদি আমরা 20 দিয়ে ভাগ করি তাহলে আমাদের হয় হচ্ছে 20, অর্থাৎ ভাজ্য এবং ভাজকে যেহেতু উভয়ের ডান দিকে শূন্য আছে, একটি করে শূন্য বাদ দিলে আমাদের ভাজ্য হয় 40 আর আমাদের ভাজক হয় 2। তো 40-কে 2 দিয়ে ভাগ করলে হবে 20, তার মানে সঠিক উত্তর হবে 20। 2-এর যে 5 নম্বর প্রশ্ন, এক হালি ডিমের দাম 40 টাকা হলে 9টি ডিমের দাম কত টাকা। তো দেখেন, এটা আমরা হচ্ছে দুইভাবে সমাধান করতে পারি। অঙ্কটি আমরা দুটি সহজভাবে সমাধান করতে পারি। প্রথমে একটি ডিমের দাম বের করি, আমরা জানি এক হালি সমান 4টি, তাহলে 4টি ডিমের দাম 40 টাকা হলে একটি ডিমের দাম হবে 10 টাকা। ঠিক আছে, আর দ্বিতীয় যে ধাপ সেটা হচ্ছে এখন 9টি ডিমের দাম যদি আমরা বের করি তাহলে একটি ডিমের দাম 10 টাকা হলে 9টি ডিমের দাম হবে 9×10 90 টাকা। ঠিক আছে, তাহলে 9টি ডিমের দাম অবশ্যই কত টাকা হবে 90 টাকা। তো এখন 3 নম্বরে বলা হচ্ছে ভাগ করি, তাহলে 60-কে 30 দ্বারা ভাগ করব। তো এখানে 30 হলো ভাজক এবং 60 হলো ভাজ্য। ঠিক আছে, তো এখানে একটু লক্ষ্য করেন, তো দেখেন আমরা 60-কে যদি 30 দ্বারা ভাগ করি তাহলে ভাজ্য এবং ভাজকের ডান দিক থেকে যদি একটি করে শূন্য আমরা বাদ দিই তাহলে 6-কে 3 দ্বারা ভাগ করলে হবে 3×2 = 6। ঠিক আছে,
অথবা 60কে যদি 30 দ্বারা ভাগ করি তাহলে 30 দুগুণ 60 হয়। তো এখানে দেখেন আমরা জানি 3 দুগুণ 6, তাই 30 দুগুণ 60 বিয়োগ করলে অবশিষ্ট থাকে 0, অর্থাৎ ভাগফল হবে 2। ঠিক আছে। এরপরে যে 2 নম্বর প্রশ্নটি আছে, এখানে বলা হচ্ছে যে 90/40, এখানে 40 দিয়ে 90কে ভাগ করতে হবে, তাই না? তাহলে এখানে একটু লক্ষ্য করেন, আমরা এখানে দেখতে পারতেছি আমরা যদি ভাজ্য এবং ভাজকের ডান দিক থেকে একটি করে অঙ্ক বাদ দেই, তাহলে 9কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে 4 দুগুণ 8, এই যে আমাদের এখানে ভাগফলে 2 বসলো, আর এখানে আমাদের 8 বসলো। ঠিক আছে। তো এরপরে হচ্ছে এখান থেকে 9 থেকে যদি আমরা 8 বাদ দিই তাহলে কিন্তু আমাদের 1 থাকে হচ্ছে অবশিষ্ট। আচ্ছা, এখন দেখেন আমরা যদি এটাকে 90 ভাবি আর এখানে যদি 40 ভাবি, তাহলে আমরা হচ্ছে 90-এর ভিতরে 40 কয়বার যায় আমরা জানি, 40 দুগুণ 80, তাহলে 90-এর থেকে 80 বাদ দিলে 10। ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে 40 দুগুণে 80 যদি 3 বার নিতাম তবে 120 হতো, যা 90-এর চেয়ে বড়, তাই 2 বার নিলাম, বিয়োগ করে অবশিষ্ট থাকে 10, অর্থাৎ ভাগফল 2 এবং ভাগশেষ হচ্ছে 10। আশা করি এগুলো তোমরা অবশ্যই পারবে, ছোট ছোট অঙ্ক। তো এখানে দেখেন 310কে 40 দিয়ে ভাগ করতে হবে। তো 310কে 40 দিয়ে যদি আমরা ভাগ করি তো এক্ষেত্রে আসলে কত হয় দেখেন, আমরা যদি যেহেতু আমাদের ভাজক 2 অঙ্ক বিশিষ্ট, ভাজ্যও যদি 2 অঙ্ক বিশিষ্ট নেই তাহলে ভাগ যায় না, এই কারণে আমাদের 3 অঙ্ক বিশিষ্ট 3টা অঙ্কই নিতে হবে। তাহলে 310-এর ভিতরে 40 কয়বার যায়, তো দেখেন তাহলে 4-এর ঘরের নামতা পড়লে পাই 4 সাথে 28। ঠিক আছে। তো আমরা যদি এখন 40কে 7 দ্বারা গুণ করি তাহলে হবে 280, আর যদি 8 দ্বারা গুণ করি তাহলে হয় হচ্ছে কত, তাহলে হয় আমাদের হচ্ছে 320, কিন্তু আমাদের আছে হচ্ছে 310, তাই 7 বারে নিলাম, তো বিয়োগ করলে হয় হচ্ছে 30। ঠিক আছে। তার মানে আমরা বলতে পারি ভাগফল হবে 7 এবং ভাগশেষ হবে 30। এরপরে 99কে আমরা 28 দ্বারা ভাগ করব। ঠিক আছে। তো এখানে একটু দেখেন আমরা কিভাবে ভাগটা করতে পারি। তো এখানে দেখেন আমরা যে ব্যাখ্যাটা, তো 28কে 3 দিয়ে গুণ করলে হয় 84, 4 দিয়ে গুণ করলে হয় 112, তো 99-এর চেয়ে বেশি, তাই আমরা কি করতে পারি 3 বার নিতে পারি, তাহলে বিয়োগ করলে আমাদের থাকে হচ্ছে 15। তার মানে আমরা বলতে পারি ভাগফল 3 এবং ভাগশেষ হচ্ছে 15। এরপরে যে 5 নাম্বার প্রশ্নটি আছে, ঠিক আছে, এখানে 42 দিয়ে 168কে ভাগ করতে হবে। তো দেখেন 42কে 4 দিয়ে গুণ করলে হয় 168, তাহলে 4 দুগুণ 8, 4 4-এ 16, তাই এটি পুরোপুরি মিলে গেল, তাই আমরা বলতে পারি ভাগফল হচ্ছে 4। এরপরে যে 6 নাম্বার প্রশ্নটি আছে, তাহলে এখানে 73 দিয়ে 455কে ভাগ করতে হবে। আমরা জানি 6 সাথে 42, তাই 73কে 6 দিয়ে গুণ করে দেখি। আচ্ছা, তাহলে 73কে 6 দিয়ে গুণ করলে হয় 438, 7 বার দিলে হয় 455, যা বড়, 455 থেকে বড়, তাহলে 455 থেকে 438 বিয়োগ করলে আমরা পাই হচ্ছে 17। ঠিক আছে। তার মানে আমাদের ভাগফল হবে 6 এবং ভাগশেষ হবে 17। 7 নম্বর যে প্রশ্ন, এখানে আমাদের 28 দিয়ে 224কে ভাগ করতে হবে। 28 সংখ্যাটি 30-এর কাছাকাছি এবং 3 8 24, তাই আমরা 8 দিয়ে চেষ্টা করি। তো দেখেন আমরা যদি 28কে 8 দিয়ে গুণ করি তাহলে হয় 224, তাই ভাগফলটি মিলে গেছে, তার মানে উত্তর ভাগফল হবে 8। এবার যে 8 নম্বর প্রশ্ন আছে, 14 দিয়ে 3030কে ভাগ করতে হবে, এটি একটু বড় অঙ্ক, চলো আমরা ধাপে ধাপে দেখি। আচ্ছা দেখেন আমরা যদি এখান থেকে একটু দেখি তাহলে আমাদের ভাজক হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট। তো আমরা প্রথমত ভাজ্যও যদি 2 অঙ্ক বিশিষ্ট নেই তাহলে 30-30-এর ভিতরে 14 কয়বার যায়, 2 বার, 14 দুগুণ 28। ঠিক আছে। এবং পরবর্তীতে আমাদের কিন্তু আরো 30 আছে, তাহলে 2 নিলাম, 14 দুগুণ 28, তাহলে এখান থেকে বিয়োগ করলে হয় 2। পরবর্তীতে আমাদের যেহেতু 3 আর 0 আছে, তো আমরা একটা যদি 3 নামাই তাহলে হয় আমাদের 23। তো এখন 23কে আমাদের হচ্ছে 14 দ্বারা ভাগ করতে হবে। তো 23-এর ভিতরে 14 একবার যায়। ঠিক আছে, সেই 1 আমরা হচ্ছে এই যে এখানে ভাগফলে বসাইলাম। আচ্ছা, আমরা যদি এখান থেকে বিয়োগ করি তাহলে হয় হচ্ছে 9,
23 থেকে 14 বাদ দিলে 9, আমাদের এখানে যে আরও একটা শূন্য ছিল সেই শূন্য বসাইলাম, তাহলে আমাদের হলো 90। তো 90-এর ভিতরে এখন 14 কয়বার যায় আমরা সেটা দেখব, 14 কয়বার যায়। তো 90-এর ভিতরে 14 হচ্ছে 6 বার, ঠিক আছে। আচ্ছা 6 14 থাক, আমাদের হচ্ছে 6 14 কত হয়, 84 হয়। তো আমরা এখানে ভাগফলে 6 বসাইলাম। তো এখন যদি 90 থেকে 84 আমরা বিয়োগ করি তাহলে আমাদের হয় হচ্ছে 6, ঠিক আছে। আমরা এখানে ব্যাখ্যাটা দেখাইছি, তার মানে আমরা বলতে পারি ভাগফল হচ্ছে 216 এবং ভাগশেষ হচ্ছে 6। এরপরে যে 9 নাম্বার প্রশ্ন আছে, 1674-কে 18 দিয়ে ভাগ করতে হবে। তো আমাদের এখানে ভাজক হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট। তো আমরা যদি ভাজ্যও প্রথমত 2 অঙ্ক বিশিষ্ট নেই, যা আমাদের ভাজকের চাইতে ছোট, ভাগ যাচ্ছে না, এই কারণে আমরা 3 অঙ্ক বিশিষ্ট নেব। 174 3 অঙ্ক নিলে কত হয়, 167 হয়। তো 167-র ভিতরে 18 কয়বার যায়, আমরা যদি 9 দিয়ে গুণ করি তাহলে হয় হচ্ছে 162। তাই 167 থেকে 162 যদি বিয়োগ করি তাহলে হয় 5, এবং পরবর্তী যে আরও একটা অঙ্ক 4 আছে সেটা আমরা নামাইলাম। তো 54-র ভিতরে এখন হচ্ছে 18 কয়বার যায়, আমরা জানি 3 18 54, ঠিক আছে। তো 54 থেকে 54 বাদ দিলে 0, তাহলে এখান থেকে তোমরা ব্যাখ্যাটা একটু দেখে নাও। তাহলে আমরা এখান থেকে ভাগফল পাইলাম 93। এরপরে যে 10 নম্বর প্রশ্ন আছে, 9316-কে 32 দ্বারা ভাগ করতে হবে। তো আমাদের এখানে ভাজক 2 অঙ্ক বিশিষ্ট, ভাজ্যও যদি 2 অঙ্ক বিশিষ্ট নেই, আচ্ছা এখানে আমাদের আচ্ছা, তাহলে এখানে আমাদের হচ্ছে ভাজক আমাদের 2 অঙ্ক বিশিষ্ট, ভাজ্যও যদি 2 অঙ্ক বিশিষ্ট নেই তাহলে 93। তো 93-এর ভিতরে 32 কয়বার যায়, আমরা যদি 2 বার দেই তাহলে 32 দুগুণ হয় 64, ঠিক আছে। তো 93 থেকে 64 বিয়োগ করলে হয় 29, এবং পরবর্তী যে আরও 2টা অঙ্ক আছে সেখান থেকে আমরা একটা অঙ্ক 1 নামাইলাম, তাহলে হয় 291। তো 291-এর ভিতরে 32 কয়বার যায়, আমরা যদি 9 বার দেই, ঠিক আছে। তো 9 বার দিলে আমাদের হয় হচ্ছে 288। 291 থেকে 288 বাদ দিলে হয় 3, ঠিক আছে, 3 হয়। এবং পরবর্তী যে আমাদের 6 ছিল সেই 6 আমরা এখানে নামাইলাম, তাহলে আমাদের এখন হলো 36। তো 36-এর ভিতরে আসলে 32 কয়বার যাবে, একবার যাবে, ঠিক আছে। তো আমরা এখানে ভাগফলে 1 দিলাম, তো একবার দিলে আমাদের অবশিষ্ট থাকে হচ্ছে 4। তাহলে এখান থেকে আমরা যদি ব্যাখ্যাটা একটু দেখি, তাহলে ভাগফল হয় 291 এবং ভাগশেষ হয় 4, ঠিক আছে। এরপরে 4 নাম্বার বলা হচ্ছে সঠিক কিনা যাচাই করো। তো 390-কে 7 দ্বারা ভাগ করলে ভাগফল 50 এবং ভাগশেষ 5। তো আমরা এটা আসলে দেখব। তাহলে এখানে ভাজক 7, ভাগফল 50 এবং ভাগশেষ হচ্ছে 5। তাহলে সূত্র অনুযায়ী আমরা জানি যে আমরা যদি হচ্ছে এই 390-কে যদি মিলাতে চাই, অর্থাৎ ভাজ্যটাকে যদি মিলাতে চাই, তাহলে আমরা কি করতে পারি, এই যে 7 হচ্ছে আমাদের ভাজক এবং 50 হচ্ছে ভাগফল, তাহলে ভাজক এবং ভাগফল গুণ করে তার সাথে যদি আমরা ভাগশেষটা যোগ করি, তাহলে যোগ এই পুরোটা ক্যালকুলেশন করার পর আমাদের এখানে ভাজ্য আছে 390। 390 যদি মেলে তাহলে আমরা বলতে পারবো যে অঙ্ক ঠিক আছে, আর যদি না মেলে তাহলে বলবো যে ভুল। তো এখান থেকে 7 আর 50 যদি আমরা গুণ করি তাহলে 5 7 35, তাহলে এখানে হবে 350, তার সাথে 5 যোগ করলে হবে 355। কিন্তু আমাদের ভাজ্য হলো 390, যেহেতু 355 এবং 390 সমান নয়, তাই আমরা বলতে পারি ফলাফলটি সঠিক নয়, ভুল। এরপরে যে 2 নাম্বার প্রশ্ন, সেমভাবে আমরা এখানে দেখেন আমাদের হচ্ছে ভাজক 12, ভাগফল 53, ভাগশেষ 2। তো একইভাবে আমরা যদি ভাজক আর ভাগফল গুণ করি তার সাথে ভাগশেষ যোগ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি 12 আর 53 গুণ করলে হয় 636, তার সাথে যদি 2 যোগ করি তাহলে হয় 638। কিন্তু আমাদের এখানে ভাজ্য দেওয়া আছে 538, আমাদের হিসাব
করা 638 ভাজ্যের সাথে মিলছে না, তাই এই ফলাফলটি সঠিক নয়। এরপরে যে 3 নম্বর প্রশ্ন আছে, এখানে আমাদের হচ্ছে ভাজক 24 ভাগফল 60 এবং ভাগশেষ 3। আমরা যদি সূত্র অনুযায়ী একটু দেখি, তাহলে ভাজক গুণন ভাগফল প্লাস ভাগশেষ, তাহলে ভাজক 24 ভাগফল 60 গুণ করলে হয় 1440, তার সাথে ভাগশেষ 3 যোগ করলে হয় 1443। কিন্তু আমাদের প্রশ্নে ভাজ্য দেওয়া আছে 1512, তাহলে হিসাব করা 1443 ভাজ্যের সাথে মিলছে না, তাই আমরা বলতে পারি ফলাফলটি সঠিক নয়। এরপরে যে হচ্ছে 4 নম্বর প্রশ্নটি আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভাজক 34 ভাগফল 241 এবং ভাগশেষ হচ্ছে 23। তো সূত্র অনুযায়ী আমরা যদি একটু মেলানোর চেষ্টা করি, ভাজক গুণন ভাগফল প্লাস ভাগশেষ, তাহলে ভাজক 34 ভাগফল 241 গুণ করে হয় 8194, তার সাথে ভাগশেষ 23 যদি আমরা যোগ করি তাহলে হয় 8217। তো এখন এখানে দেখা যাচ্ছে যে আমাদের হিসাব করা ভাজ্য এবং প্রশ্নের ভাজ্য একদম মিলে গেছে, আবার ভাগশেষ 23 ভাজক 34-এর চেয়ে ছোট, সুতরাং এই ফলাফলটি আমরা বলতে পারি সঠিক ফলাফল। এরপরে 5 নম্বর যে প্রশ্ন, সেখানে বলা হচ্ছে হিসাব করে খালি ঘর পূরণ করো। তো 1 নম্বর প্রশ্নে দেওয়া আছে 78 গুণ 9 ভাগ 13 ইকুয়াল ফাঁকা ঘর। তো এখানে আমরা আসলে দেখব কত হবে। তো অঙ্কটি সহজে করার জন্য আমরা প্রথমে 78কে 13 দিয়ে ভাগ করে নিতে পারি। তো 78কে 13 দিয়ে ভাগ করলে হয় 6। এখন এই 6-এর সাথে 9 যদি আমরা গুণ করি তাহলে হয় 6 নং 54। ঠিক আছে। তো আপনারা অনেকেই ভাবতে পারেন যে ভাগ চিহ্নটা যে যে সংখ্যার সাথে থাকে সেই সংখ্যাগুলো আগে ভাগ করতে হয়। যেমন ভাগের সাথে আছে 9 আর 13। তো আপনি যদি 9কে 13 দ্বারা ভাগ করেন, যে ভাগফল আসবে সেটার সাথে যদি 78 গুণ করেন, তো আমাদের এখানে যে উত্তর 54 আসছে সেটাই কিন্তু আসবে। ঠিক আছে। তো 2 নম্বর প্রশ্নটা আমরা একটু সমাধান করব। 1155 ভাগ 15 গুণ 9 ইকুয়াল ফাঁকা ঘর। তো এক্ষেত্রে আমরা দেখব, তো প্রথমত আমরা যদি 1155কে 15 দ্বারা ভাগ করি, যেহেতু ভাগের সাথে 1155 আর 15 আছে, তো এক্ষেত্রে আমরা ভাগ করলে আমরা পাবো হচ্ছে কত, 77। ঠিক আছে। তোমরা অবশ্যই একটু ভাগটা দেখে নাও। অর্থাৎ এখানে আমাদের আমরা যদি 2 অঙ্ক বিশিষ্ট ভাজ্য নেই, ভাগ যায় না, যেহেতু আমাদের ভাজক 15 ভাজ্যের চাইতে বড় হয়। এখানে 3 অঙ্ক বিশিষ্ট নেব, তাহলে 115-র ভেতরে আসলে 15 কয় বাদ যায়, 7 বাদ যায়। তো এক্ষেত্রে আমরা এখানে 7 বসাইছি। ঠিক আছে, 105 হয়। তাহলে 115 থেকে 105 বাদ দিলে 10। আমাদের ডান পাশে আরও একটা অঙ্ক 5 আছে, সেই 5 আমরা নামাইলাম। তো এখন 105-এর ভেতরে 15 কয় বাদ যায়, 105-এর ভেতরে 15 আবার যায় হচ্ছে 7 বার। ঠিক আছে, আমরা আবার ভাগফলে 7 নামাইলাম। তো আমাদের তাহলে অবশিষ্ট থাকে 0। এক্ষেত্রে সেই ব্যাখ্যাটাই দেওয়া হয়েছে। ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা ভাগ করে পাইলাম 77। এখন 77কে যদি আমরা আবার 9 দ্বারা গুণ করি, ঠিক আছে, তাহলে কত হয়। তো দেখেন এক্ষেত্রে আমরা ব্যাখ্যাটা দিয়েছি, তোমরা অবশ্যই আশা করি গুণ পারো, এটা অবশ্যই একটু দেখে নিতে পারো। তো এখান থেকে আমরা পাইলাম হচ্ছে 693। তাহলে সম্পূর্ণ সমাধান কত, 1155কে 15 দ্বারা ভাগ করলে হয় 77, 77কে 9 দ্বারা গুণ করলে হয় 693। তার মানে আমাদের উত্তর হবে 693, বা ফাঁকা ঘরে হবে 693। এরপরে যে 3 নম্বর প্রশ্নটি আছে 282 গুণন 6 ভাগ 18। তো এক্ষেত্রে আমরা প্রথমত 282কে যদি আমরা 6 দ্বারা গুণ করি, তাহলে 6 দ্বারা গুণ করলে আমরা পাবো হলো 1692। তোমরা অবশ্যই একটু গুণটা দেখতে পারো, আমরা এখানে ব্যাখ্যা দিয়েছি। ঠিক আছে, তোমরা একটু দেখে নিতে পারো। এখন আচ্ছা, এটা একটু দেখে নাও, তাহলে 1692 হয়। এখন যদি আমরা 1692কে 18 দ্বারা ভাগ করি, ঠিক আছে, আমাদের ভাজ্য যদি 3 অঙ্ক বিশিষ্ট নেই, যেহেতু 2 অঙ্ক বিশিষ্ট নিলে 18 চাইতে ছোট হয়, তো 3 অঙ্ক বিশিষ্ট নিলে 169, 169-এর ভেতরে 18 কয় বার যায়, 169-এর ভেতরে 18 যায় হচ্ছে 9 বার। তো 9 বার দিলে হয় 162, তাহলে বিয়োগ করলে হয় 7, এবং পরবর্তী অঙ্ক যে 2 ছিল সেটা আমরা নামাইলাম। তাহলে 72-এর ভেতরে 18 কয় বার যায়, 4 বার। আমরা ভাগফলে 4 বসাইলাম। ঠিক আছে, তাহলে মিলে গেল। তো দেখেন এখানে আমরা ব্যাখ্যাটা দিয়েছি, তোমরা অবশ্যই একটু দেখে নাও। তাহলে আমরা যদি এখন সম্পূর্ণ সমাধানটা একটু দেখি, তাহলে 282 আর 6 গুণ করলে হয় 1692, তাকে 18 দ্বারা ভাগ করলে হয় 94। তার মানে ফাঁকা ঘরে বসবে 94। এরপরে যে 4 নম্বর প্রশ্নটি আছে 658 ভাগ 47 গুণন 34। তো প্রথমত আমরা 658কে 47 দ্বারা ভাগ করতে পারি। ঠিক আছে, তাহলে 658কে যদি 47 দ্বারা ভাগ করি,
তাহলে আমরা ভাজ্য যদি 2 অঙ্ক বিশিষ্ট নেই 65 হয়, 65-র ভিতরে 47 যায় একবার, তো আমরা ভাগফলে 1 নামাইলাম। তো বিয়োগ করলে আমরা পাই হচ্ছে 18 এবং পরবর্তী যে আমাদের আরও একটা 8 ছিল সেই 8 আমরা এখানে নামাইলাম, তাহলে হয় 188। এখন 188-র ভিতরে 47 কয়বার যায়, আমরা যদি 4 দ্বারা 47-কে গুণ করি তাহলে মিলে যায়, 4 47 হয় 188। ঠিক আছে, আমরা ভাগফলে এই কারণে 4 নামাইলাম। তো 188 থেকে 188 বিয়োগ করলে হয় 0। তো দেখেন এক্ষেত্রে আমরা পাইলাম হচ্ছে 14। ঠিক আছে, এখন হচ্ছে 34-কে যদি আমরা 14 দ্বারা গুণ করি তাহলে আমরা গুণ করলে আমরা পাবো হচ্ছে 476। তোমরা গুণটা অবশ্যই একটু দেখে নাও, আশা করি তোমরা এই ধরনের গুণগুলো পাবা। তো তারপর আমরা এখানে ব্যাখ্যাটা দিয়েছি, তোমরা অবশ্যই একটু দেখে নিতে পারো। তাহলে সম্পূর্ণ সমাধানটা আমাদের কি হচ্ছে, 658-কে 47 দ্বারা ভাগ করলে হয় 14, 14 সাথে 34 গুণ করলে হয় 476, তার মানে ফাঁকা ঘরে হবে 476। এখন প্রশ্ন 6, এখানে বলা হচ্ছে যে ভাজক 23 ভাগফল 107 এবং ভাগশেষ 12 হলে ভাজ্য কত। তো দেখেন আমরা জানি ভাজ্য বের করার একটি সুন্দর সূত্র আছে, সূত্রটি হলো ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল প্লাস ভাগশেষ। তাহলে এক্ষেত্রে আমাদেরকে দেওয়া আছে ভাজক 23 ভাগফল 107 এবং ভাগশেষ হচ্ছে 12। তো সূত্র অনুযায়ী আমরা যদি মানগুলো একটু বসাই, ঠিক আছে, তাহলে ভাজ্য এখান থেকে আমরা পাই হচ্ছে ভাজ্য 2473, তার মানে আমাদের উত্তর হবে 2473। প্রশ্ন 7, এখানে বলা হচ্ছে 2304 মিটার লম্বা একটি তারকে 96টি সমান ভাগে ভাগ করা হলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত মিটার। তাহলে তারটির দৈর্ঘ্য দেওয়া আছে 2304 মিটার, তাহলে তারটিকে ভাগ করা হয়েছে 96টি সমান ভাগে। তো আমরা যদি এখন ভাগ করি ভাগের নিয়ম অনুযায়ী, তো আমাদের ভাজ্য হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট 96 আর ভাজক অর্থাৎ ভাজক হচ্ছে 96 যা 2 অঙ্ক বিশিষ্ট, ভাজক যদি 2 অঙ্ক বিশিষ্ট নেই 23 যা ভাজকের চাইতে ছোট হয়, এ কারণে আমরা হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট ভাজ্য নেব, তাহলে হয় 230। এখন 230-এর ভিতরে 96 কয়বার যায়, 2 বার যায়, তো এই কারণে আমরা ভাগফলে 2 নামাইলাম। তো 2 বার দিলে হয় 192। তো আমরা এখান থেকে বিয়োগ করলে পাই হচ্ছে কত, 38। এবং পরবর্তীতে যে আমার একটা 4 ছিল সেই 4 আমরা নামাইলাম। এখন 384-র ভিতরে 96 কয়বার যায়, আমরা যদি 4 বার দেই তাহলে 4 বার দিলে হয় 384, মিলে যায়। ঠিক আছে, তো এখান থেকে আমরা একটু ব্যাখ্যাটা যদি দেখি তাহলে এখান থেকে আমরা ভাগফল পাইলাম হচ্ছে 24, তার মানে আমরা বলতে পারি প্রতি ভাগের দৈর্ঘ্য হচ্ছে 24 মিটার। তোমরা অবশ্যই একটু ব্যাখ্যাটা এখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে, 8 নম্বর প্রশ্ন, এখানে বলা হচ্ছে যে 500টি পেন্সিল থেকে প্রতি বক্সে 12টি করে পেন্সিল রাখলে কতটি বক্সের প্রয়োজন পড়বে এবং কতটি পেন্সিল অবশিষ্ট থাকবে। তো দেখেন তাহলে দেওয়া আছে মোট পেন্সিলের সংখ্যা 500টি, প্রতি বক্সে পেন্সিল রাখা যায় হচ্ছে 12টি। ঠিক আছে, তাহলে বক্সের সংখ্যা এবং অবশিষ্ট পেন্সিল বের করতে হলে আমরা কি করব, 500-কে 12 দিয়ে ভাগ করতে হবে। তো 500-কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি, যেহেতু ভাজক 2 অঙ্ক বিশিষ্ট, ভাজ্য 2 অঙ্ক বিশিষ্ট নিলে 50 হয়, 50-এর ভিতরে 12 কয়বার যায়, 4 12 48, তাহলে 4 বার যায়, তাহলে 48, 50 থেকে 48 বাদ দিলে 2, আবার এখানে একটা 0, তার মানে আমাদের হয় হচ্ছে 20। এখন 20-এর ভিতরে 12 কয়বার যায়, একবার যায়, তার কারণে আমরা এখানে ভাগফলে 1 নামাইলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে বিয়োগ করলে আমাদের হয় হচ্ছে 8। তো এখান থেকে অবশ্যই তোমরা একটু দেখে নিতে পারো। তাহলে এখান থেকে আসলে আমরা কি পাইলাম, এখানে আমরা পেলাম ভাগফল 41 আর ভাগশেষ হচ্ছে 8। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি 41টি বক্সের প্রয়োজন পড়বে এবং 8টি পেন্সিল অবশিষ্ট থাকবে। 9 নম্বর প্রশ্নে বলা হচ্ছে 36 জন লোকের মধ্যে 182টি লিচু বিতরণ করলে প্রত্যেকে কতটি করে পাবে। দেখেন এখানে দেওয়া আছে মোট লিচুর সংখ্যা 182টি, মোট লোকের সংখ্যা 36 জন, তাহলে প্রত্যেকে কতটি করে লিচু পাবে, 182-কে 36 দিয়ে ভাগ করতে হবে। তো 182-কে 36 দিয়ে যদি আমরা ভাগ করি, আমাদের ভাজক 2 অঙ্ক বিশিষ্ট 36, ভাজ্য যদি 2 অঙ্ক বিশিষ্ট নেই ভাগ যায় না, কারণে আমাদের 3 অঙ্কই নিতে হবে। তো 182-র ভিতরে 36 যায় হচ্ছে 5 বার। ঠিক আছে, এই কারণে আমরা ভাগফলে 5 নামাইলাম, বিয়োগ করলে হয় হচ্ছে 2। দেখেন খুবই সহজ একটা প্রশ্ন। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাগফল 5, ভাগশেষ হচ্ছে 2, তার মানে 36 জন লোকের মধ্যে 182টি লিচু বিতরণ করলে প্রত্যেকে 5টি করে লিচু পাবে এবং 2টি লিচু অবশিষ্ট থাকবে, তার মানে প্রত্যেকে 5টি করে লিচু পাবে, 2টি অবশিষ্ট থাকবে। এরপর হচ্ছে যে 10 নম্বর প্রশ্ন আছে, এখানে বলা হচ্ছে যে 15টি খাতার দাম 975 টাকা হলে 30টি খাতার দাম
কত টাকা? খুবই সহজ একটি প্রশ্ন। তাহলে এখানে দেখেন দেওয়া আছে যে 15টি খাতার দাম 975 টাকা। তাহলে প্রথমে আমরা একটি খাতার দাম বের করব। এ কারণে কী করতে হবে, 975কে 15 দ্বারা ভাগ করতে হবে। তো আমাদের ভাজক 2 অঙ্ক বিশিষ্ট 15, ভাজ্য 2 অঙ্ক বিশিষ্ট 97 যদি নেই, তাহলে 97-এর ভিতরে কয়বার যায়? আমরা জানি 6 15 90, এই কারণে আমরা ভাগ করে 6 বসাইছি। তো বিয়োগ করলে হয় 7 এবং পরবর্তী একটা অঙ্ক 5 আছে, সেটা নামাইলাম। এখন 75-এর ভিতরে 15 কয়বার যায়? আমরা জানি 5 15 75, ঠিক আছে। আমরা ভাগফলে এখানে 5 নামাইলাম। তো বিয়োগ করলে হয় 0, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা দেখলাম, তাহলে আমরা পেলাম হচ্ছে একটি খাতার দাম 65 টাকা। তো এখন আমাদের 30টি খাতার দাম বের করতে হবে। একটি খাতার দাম 65 টাকা হলে 30টি খাতার দাম কত? 65কে 30 দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে। আমরা যদি 3 দ্বারাও গুণ করি, গুণ করলে পাবো 195, এবং আমাদের যে গুণকের ডান দিকে একটা শূন্য ছিল, সেই শূন্যটা গুণফলে বসে দিলে আমাদের উত্তর হয়ে যাবে, ঠিক আছে। তো দেখেন আমরা বলতে পারি 30টি খাতার দাম হচ্ছে 1950 টাকা। এরপরে যে 11 নম্বর প্রশ্ন আছে যে একটি দোকানে 1175টি ফুল আছে। একটি মালা তৈরি করতে 25টি ফুল লাগলে দোকানদার এরূপ কয়টি মালা তৈরি করতে পারবে? তাহলে দেখেন দেওয়া আছে মোট ফুলের সংখ্যা 1175টি, একটি মালা তৈরি করতে ফুল লাগে 25টি। তাহলে দোকানদার কয়টি মালা তৈরি করতে পারবে তা বের করতে হলে মোট ফুলের সংখ্যাকে একটি মালার ফুলের সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে মোট ফুলের সংখ্যা 1175, তাকে 25 দিয়ে ভাগ করতে হবে। তো আমাদের হচ্ছে ভাজক 2 অঙ্ক বিশিষ্ট 25, ভাজ্য 2 অঙ্ক বিশিষ্ট নিলে যায় না, এই কারণে আমরা 3 অঙ্ক বিশিষ্ট নেব। তাহলে হয় 3 অঙ্ক বিশিষ্ট ভাজ্য নিলে হয় আমাদের 117। তো 117-এর ভিতরে 25 কয়বার যায়? আমরা জানি 4 25 100, 5 25 125। তাহলে আমরা 4 বার নিতে পারি। তাহলে ভাগফলে 4 বসাইলাম। তো 117 থেকে 100 বাদ দিলে হয় 17, এবং পরবর্তীতে যে আমাদের এখানে 5 আছে, সেই 5 আমরা নামাইলাম। তাহলে হয় হচ্ছে 175। তাহলে 175-এর ভিতরে 25 কয়বার যায়? 175-এর ভিতরে 25 কয়বার যায়? আমরা যদি 7 বাদ দেই, তাহলে 7 25 হয় হচ্ছে 175। তো বিয়োগ করলে হয় 0। তাহলে আমরা এখান থেকে দেখতেই পাইতেছি যে আমরা বলতে পারি যে দোকানদার এরূপ 47টি মালা তৈরি করতে পারবে, ঠিক আছে। এরপরে 12 নম্বর প্রশ্ন, নিচের গাণিতিক বাক্যের জন্য গল্প তৈরি করো। 97 গুণন 8 ভাগ 4 ইকুয়াল ফাঁকা ঘর। এটার জন্য আমাদের গল্প তৈরি করতে হবে, ঠিক আছে। তো দেখেন গল্পটা আসলে কি হতে পারে, আমরা এখানে একটু দেখি। আচ্ছা, এখানে 97 গুণন 8 ভাগ 4 আছে। তাহলে আমরা বলতে পারি যে একটি ফলের বাগানে 97টি আম গাছ আছে, ঠিক আছে। প্রতিটি গাছ থেকে 8টি করে আম পাড়া হলো। এই সবগুলো আম 4 জন মানুষের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে আম পাবে? ঠিক আছে। তাহলে দেখেন প্রথমে আমরা বলতে পারি যে 97টি আম গাছ আছে একটা বাগানে, এবং প্রত্যেকটা গাছ থেকে 8টা করে আম পাড়া হলো। অর্থাৎ 97কে 8 দ্বারা গুণ করলে যেটা হবে, আমরা যদি এখন 97টি গাছ থেকে 8টি প্রত্যেকটা গাছ থেকে একটি করে আম পারলে 97টা গাছের আমের সংখ্যা যা হবে 97কে 8 দ্বারা গুণ করলে তাই হবে। তাহলে মোট যে আম হলো তাকে যদি আবার 4 দ্বারা ভাগ করি, তাহলে সেটা কি 4 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে না? তাহলে সেটাই পরে বলা হয়েছে যে 4 জন মানুষের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে আম পাবে। তার মানে আমাদের গল্পটি কিন্তু মিলে গেল। তাহলে আমরা গল্প অনুযায়ী গাণিতিক বাক্যটি হলো 97 গুণন 8 ভাগ 4। তাহলে 97টি গাছের প্রত্যেকটি থেকে 8টি করে আম পারলে আম সংখ্যা হবে। তো 97কে যদি আমরা 8 দ্বারা গুণ করি তাহলে হবে 776টি। তাহলে মোট আম হবে 776টি। এখন 776টি আমকে 4 জনের মধ্যে ভাগ করে দিতে হবে। তার মানে 776কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, তাহলে 7-এর ভেতরে 4 যায় হচ্ছে একবার, 4 অক্ষে 4, বিয়োগ করলে হয় 3। পরবর্তী আর একটা 7 নামালাম 37, 37-এর ভিতরে 4 কয়বার যায়? তাহলে 4 নং 36, ভাগফলে 9 নামাইলাম। তাহলে 37-এর ভিতরে 36 গেলে থাকে 1, এবং পরবর্তী যে 6 আছে আমরা সেটা নামাইলাম, তাহলে হয় 36। আবার আমাদের 4 দিয়ে যদি 36কে ভাগ করি তাহলে আমরা জানি 4 নং 36। আচ্ছা আমরা যদি বিয়োগ করি তাহলে 37 থেকে 36 বাদ দিলে 1, পরবর্তী যদি 6 নামাই তাহলে হয় 16। তো 16-র ভিতরে আসলে 4 কয়বার যায়? তাহলে 4 4 16, 4 বার যায়, এই কারণে আমরা ভাগফলে 4 নামাইলাম। তার মানে আমাদের ভাগফল হবে 194, ঠিক আছে। তো দেখেন তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে প্রত্যেকে পাবে 194টি আম। তাহলে গাণিতিক বাক্যটির ফলাফল হবে বা ফাঁকা ঘরের সংখ্যাটি হবে 194। তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ।
এই অধ্যায়ের প্রশ্নগুলো। কোথাও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাইতে পারো, ইনশাল্লাহ আমরা বুঝে দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তীটির আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।